শুধুমাত্র করের হার বাড়িয়ে ১২,০০০ কোটি টাকা আদায় করা সম্ভবপর হবে কিনা এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ থেকেই যায়। কারণ এই ফাঁকফোকর দিয়ে তো অনেক কিছু বেরিয়ে যাবে। ভ্যাট এবং শুল্ক, সম্পর্ক শুল্ক, এতগুলা পণ্যের উপরে যে বৃদ্ধি করা হলো এবং এমন সময় একটা বৃদ্ধি করা হলো যেখানটায় আমরা কিন্তু একটা উচ্চ মূল্যস্ফীতির রেজিমে আছি এবং দ্বিতীয়ত আমাদের বাজার ব্যবস্থা অনেকটাই খুব ভোলাটাইল একটা বাজার ব্যবস্থা, তাই না? কখন কোন পণ্যের দাম বাড়তেছে, বিনা কারণে বাড়ছে, কোনো কারণ ছাড়াই বাড়ছে, আবার এটাকে কোনোভাবেই কন্ট্রোল, অর্থাৎ এটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বর্তমানে বাজার ব্যবস্থাটা। কারো নিয়ন্ত্রণ কিন্তু এর হাতে নেই এবং এক্ষেত্রে যারা শক্তিশালী আছেন, যেটাকে আমরা সোজা বাংলায় যেটাকে আমরা সিন্ডিকেট বলছি, তা এখন এই সিন্ডিকেট নিয়ে প্রসঙ্গ আমি যাইতে চাই না, কিন্তু কথা হচ্ছে এই বাজার ব্যবস্থাটা কিন্তু এখন পুরোপুরি কিছু স্বার্থবাজদের দখলে চলে গেছে, যারা নিজের স্বার্থে এই বাজার ব্যবস্থাটাকে ব্যবহার করে তার থেকে অতিরিক্ত মুনাফা অর্জন করতে সমর্থ হচ্ছেন। এখন এই পরিস্থিতিতে যখন এই যে আমাদের ইয়েগুলো বাড়লো, ভ্যাট এবং বাড়লো, এখন এর ফল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এটা কিন্তু বাজারে আমরা অলরেডি দেখেছি যে এটা এফেক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে কিন্তু অলরেডি বিভিন্ন পণ্যের দাম বাড়া শুরু হয়েছে। পণ্যের দাম বৃদ্ধি এটা কিন্তু আমার ধারণা যে আগামী দিনগুলোতে এটা চলতে থাকবে, যার ফলে এই উচ্চ মূল্যস্ফীতির যে রেজিম যেটা আছে এটা আগামী দিনগুলোতে এই মূল্যস্ফীতি কিন্তু বাড়ার সম্ভাবনাটাই বেশি হবে। বিশেষ করে সামনে রমজান মাস আছে, এটাকে মাথায় রেখে আমার মনে হয় যে শুধুমাত্র যে পণ্যের উপরে বসানো হয়েছে সেই পণ্যের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না, বরং এর একটা ক্যাসকেডিং এফেক্ট হবে এবং এটা অন্যান্য পণ্যের মূল্যের উপরেও এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এই ভ্যাট এবং সম্পর্ক শিল্প এমন একটা সময়ে এটা করা হয়েছে যেটা আমার কাছে মনে হয় সুফলের চেয়ে এটা খুব একটা উপকারে আসবে বলে মনে হয় না সেটা। আর বিশেষ করে একটা জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখা উচিত যে বর্তমান সময়ে এই যেহেতু মূল্যস্ফীতির রেজিমটা বহুদিন থেকে চলছে, জনগণের কিন্তু বিশেষ করে স্বল্প আয়ের জনগোষ্ঠী এবং দরিদ্র জনগোষ্ঠী, ইভেন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কিন্তু এখন একটা নাভিশ্বাস ওঠার অবস্থা হয়েছে। এখন সেই পরিস্থিতিতে এই ভ্যাট এবং শুল্ক বৃদ্ধি এটা মরার উপরে খাড়ার ঘা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করবে বলে মনে হয়, যার ফলে আমাদের মূল্যস্ফীতি এবং সামগ্রিকভাবে আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা এটাও আরও দুর্বহ করে তুলবে, যা আমাদের অর্থনীতির স্বাভাবিক যে প্রবাহ এবং স্বাভাবিক যে গতি, এই গতি আমাদের ফিরিয়ে আনতে এটা যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আরও বেশি দুরূহ করে তুলবে। সরকারের রাজস্ব আদায়ের তো বিভিন্ন প্রক্রিয়া আছে, তাই না? যেমন একটা হচ্ছে যেটাকে অভ্যন্তরীণ সোর্স থেকে একটা, আরেকটা হচ্ছে বৈদেশিক সোর্স থেকে, তাই না? তো অভ্যন্তরীণ সোর্স থেকে যেমন একটা উপায় ছিল যেটা হচ্ছে যে কর হার না বাড়িয়ে আমরা যদি কর ব্যবস্থার এফিসিয়েন্সিটা বাড়াতাম, এই ফাঁকফোকরগুলো বন্ধ করতাম, তাহলেই তো আপনার রাজস্ব আদায় বাড়ত। আমাদের মতো একটা দেশে কর এবং জিডিপি, ট্যাক্স জিডিপি অনুপাত যেটাকে আমরা বলি, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে সর্বনিম্নগুলোর মধ্যে একটা। নেপালের কথা দেখেন, নেপালে কিন্তু আপনার কর জিডিপি অনুপাত আমাদের চেয়ে অনেক বেশি, আমাদের প্রায় ডবলের কাছাকাছি। আমরা সেখানটায় এখনও 8-9-10% নিচে 8-9% মধ্যে পড়ে আছি, তাই না? কাজেই একটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু এই ট্যাক্স এটা অনেক বাড়ানোর
সক্ষমতা আছে, কিন্তু আমরা এই সক্ষমতাটাকে ব্যবহার করতে হচ্ছি না। এর মূল কারণটা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম যে আমাদের ট্যাক্স সিস্টেমের অব্যবস্থাপনা। ট্যাক্স সিস্টেমটা কমপ্লিকেটেড। আপনি দেখেন যে এই যে আয়করের কথাই যদি আপনি বলেন, আয়কর দিতে ভয় পায়, কারণ একবার ওই আয়কর দিলে তারপরে তারা একটা সমস্যার মধ্যে পড়বে, তাদেরকে দুর্নীতিতে করতে হবে, অনেক ঝামেলার মধ্যে হবে, কাজেই তার ধারে কাছে যেতে চায় না। আপনি একটা প্রতিষ্ঠানের কথা দেখেন, প্রতিষ্ঠান এটা রেজিস্ট্রেশন করতে চায় না। কেন চায় না? কারণ রেজিস্ট্রেশন করলে সরকারি হস্তক্ষেপে তারা একটা রেজিস্ট্রেশন অথরিটির কাছে চলে যাবে এবং তারা তখন এসে, কাজেই একটা জিনিস হচ্ছে কি যে আমাদের সিস্টেমের মধ্যে যদি অদক্ষতা থাকে, সিস্টেমের মধ্যে যদি দুর্নীতি থাকে, সিস্টেম যদি এফিশিয়েন্ট না হয়, তাহলে তো শুধু করের কথা বলছেন কেন, প্রতিটি ক্ষেত্রেই আমরা এই সমস্যার মধ্যেই পড়ব। আমাদের কত শতাংশ মানুষ আয়কর দেয়? খুবই সামান্য। ঋণের সংখ্যা দেখেন কত আছে, আর কতজন আপনাকে ট্যাক্স দেয়। একটা ক্ষুদ্র শতাংশ মানুষ আমাদের এখানে ট্যাক্স দিচ্ছে, তাই না? কাজে এখানটায় তো নেটটা বাড়ানোর সক্ষমতা আছে, কিন্তু আমি বলছি না যে নেট, এই ট্যাক্সের নেটের মধ্যে মানুষ বাধ্য না হলে যায় না। অথচ আপনি অনেক দেশে দেখেন, বিদেশি দেশগুলো দেখেন, ওখানটায় তারা প্রত্যেকে ট্যাক্স রিটার্ন সাবমিট করে, কারণ তারা জানে যে ট্যাক্স রিটার্ন সাবমিট করলে আমার কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। কিন্তু আমাদের এখানে ট্যাক্স রিটার্ন সাবমিট করলেই আপনি ঝামেলার মধ্যে পড়বেন, ঘুষ দিতে হবে, এটা দিতে হবে, অনেক ঝামেলার মধ্যে পড়বেন। কাজেই লোকে সহজেই বাধ্য না হলে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে আগ্রহী হয় না। কারণ দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে, বিশেষ করে আমাদের কর ব্যবস্থার মধ্যে দুর্নীতি এত ওতপ্রোতভাবে গ্রথিত হয়ে গেছে যে সেই দুর্নীতির থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর একটা কাজ। এর জন্য শক্ত পদক্ষেপ দরকার। সরকার ওই শক্ত পদক্ষেপ নিয়ে কর রাজস্ব আদায়ের পথে না গিয়ে সোজা পথ নিয়েছে হার বাড়িয়ে করার জন্য, কিন্তু তাতে যে খুব একটা সুফল পাবে সেটা মনে হবে বলে আমার মনে হয় না আর কি। ব্যবসা বাণিজ্য এটা তো নির্ভর করে যে খালি উৎপাদন করলে তো হবে না। উৎপাদনটা যদি এটা বাজারে বিক্রি করা সম্ভবপর না হয়, অর্থাৎ চাহিদা যদি না বাড়ে, তাহলে তো উৎপাদন সাস্টেনেবল হবে না, তাই না? কাজেই ব্যবসা বাণিজ্যের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যত বেশি চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য উৎপাদন তত বেশি হবে এবং প্রবৃদ্ধিও তত বেশি বাড়বে। একটা হচ্ছে যে যেহেতু একটা উচ্চ মূল্যস্ফীতির কারণে আমাদের অলরেডি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এটা তো অনেকটাই এখন কমে গেছে, তাই না? লোকের হাতে, কারণ লোকের হাতে টাকা পয়সা নাই, বেশিরভাগ লোকের হাতে তাদের সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে, তাই না? ক্রয় ক্ষমতা মানুষের আরও বাইরে চলে যাবে, যার ফলে চাহিদাটা কমে যাবে, এবং চাহিদা যদি কমে যায় তখন তো যারা উৎপাদনকারী তারা তো উৎপাদন বিক্রি না হলে তারা তো উৎপাদন করে তো লাভ হবে না, বা সেটা তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। কাজে স্বাভাবিকভাবেই এই যদি চাহিদা কমে যায় বাজারে সামগ্রিকভাবে, তাহলে তার একটা নেতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্যের উপরে পড়বে, উৎপাদনের উপরে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এখন এই জন্যে আমার মনে হয় যে সরকারের এটা ভেবে দেখা উচিত যে এই যে ভ্যাট এবং ট্যাক্স যেভাবে এত সব পণ্যের উপরে দেওয়া হয়েছে, এটাকে যুক্তিযুক্ত করা যায় কি না, অর্থাৎ এটাকে দ্বিতীয়বার চিন্তা করার অবকাশ অবশ্যই যে কোনো সময় সরকার চেষ্টা করে দেখতে পারেন, চিন্তা করতে পারেন যে এর ফলে আমরা কতটুকু লাভবান হচ্ছি কি না, এবং অল্টারনেটিভ উৎস এইসব রাজস্ব আদায়ের এগুলোকে এক্সপ্লোর করে দেখা উচিত। এবং আমি যেটা বলছিলাম যে সামগ্রিকভাবে কর ব্যবস্থার যদি কার্যকারিতা আমরা যদি বাড়াতে পারি, কর ব্যবস্থাকে মোর এফিশিয়েন্ট করতে পারি, অনেক বেশি জনবান্ধব করতে পারি, তাহলে কিন্তু আমাদের রাজস্ব আদায় এই কর হার না বাড়িয়ে আমরা কিন্তু এর চেয়েও বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হব।
জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।